২৪ ঘন্টায় উত্তর ও পশ্চিম সীমান্তে অন্তত ৩২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফ এর, প্রতিহত করেছে বিজিবি। টিকা দেওয়ার পরও সংক্রমণ থামছে না হামের। পরিকল্পনাহীনতায় শিশুদের একটি বড় অংশই টিকাদান কর্মসূচির বাইরে। ২ বছর পর থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না, জানালেন কৃষিমন্ত্রী। কৃষকের সুবিধায় সারা দেশে নির্মাণ হবে ২,০০০ মিনি কোল্ড স্টোরেজ। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তের শূন্যরেখায় নারী ও শিশুসহ অন্তত ২০ জন অবস্থান করছে। তাদেরকে বিভিন্ন সময় বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছিল বিএসএফ। কঠোর প্রতিরোধের মুখে বিজিবি রুখে দিয়েছে এসব চেষ্টা। চুয়াডাঙ্গা সীমান্তে এখনও অবস্থান করছেন ১১ জন, আর কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ২টি এলাকার শূন্যরেখায় আছে আরও ৯ জন, যা সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও মানবিক উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের পর পুশিনের চেষ্টা করা ১২ জনকে ৪ দিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সীমান্ত জুড়ে নিয়মিত কড়া টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে পাহারায় অংশ নিচ্ছেন। অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি ও স্থানীয়দের এই সমন্বিত উদ্যোগ সীমান্ত জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক পুশ ব্যাক প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ভারতেরই মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা। যাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের পরিচয় এবং সীমান্তে পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী কিরিটি রায়। অন্যদিকে সাধারণ মানুষের প্রাণহানি ঠেকানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতি এড়াতে দ্রুত কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক সুবীর ভৌমিক। ভারত থেকে পুশব্যাকের নামে যাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে কারা, এই প্রশ্ন এখন ভারতের অভ্যন্তরেই। বিশিষ্ট মানবাধিকার কর্মী কিরিটি রায়ের দাবি, ফেরত পাঠানো ব্যক্তিদের নাম তালিকা এবং পাঠানোর প্রক্রিয়া নিয়ে রয়েছে চরম অস্বচ্ছতা। ২৬২৭ জনের নাম আছে, তাদের ছবি আছে, তাদের ঠিকানা আছে, সেটা দেবে ভারত সরকার, দিয়ে দেবে ভারতের হাই কমিশনকে, ভারতীয় হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনকে দেবে, তারা যেগুলো রিসিভ করবে। এটাই হয়েছে এতদিন ধরে। কিরিটি রায়ের উত্থাপিত এসব প্রশ্নের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার, বিএসএফ বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারের উচিত আইনের মান্যতা দেওয়া। ইন্ডিয়া গভর্নমেন্ট যাদেরকে পুশব্যাক করছে আইনসম্মতভাবে পুশব্যাক করো বা রিপ্যাট্রিয়েট করো, তাদের নাম ধাম পরিচয় দিয়ে হাই কমিশনারকে বলো, ওদের যে সরকার জানুক এই নাম দাম। তাই আমি যেটা দেখছি বা আমাকে যেটা দেখানো হচ্ছে সেখানেও প্রশ্ন করার দরকার। সীমান্ত পারাপারে সাধারণ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র বিশেষজ্ঞ, লেখক ও সাংবাদিক সুবীর ভৌমিক। যারা সাধারণ মানুষ, যাদের কোনো ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি নেই, তাদের জীবন চলে যাওয়াটা তো গ্রহণযোগ্য না। তারা গুলি খাবে, তারা প্রাণ হারাবে, এটা গ্রহণযোগ্য নয়। এর সমাধান একমাত্র দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরে কথাবার্তা বলে সিদ্ধান্তে আসতে হবে। এখন বাংলাদেশের নতুন সরকার, পশ্চিমবাংলার নতুন সরকার, ভারত সরকার, পশ্চিমবাংলার সরকার এবং বাংলাদেশ সরকার মিলেঝুলেই কথাবার্তা বলে এই ব্যাপারগুলি সমাধান করা দরকার। বিশ্লেষকদের মতে সীমান্তে চলমান এই পুশব্যাক প্রক্রিয়া এবং অস্থিতিশীলতা নিরসনে দ্রুত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। তথ্য গোপন করে এই অস্বচ্ছ প্রক্রিয়া অব্যাহত থাকলে তা দুই প্রতিবেশী দেশের সম্পর্কে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডিবিসি নিউজ ডেস্ক। টিকা দেওয়ার পরও সংক্রমণ অব্যাহত থাকা, টিকাদান পরিকল্পনায় দুর্বলতা এবং অপুষ্টির কারণেই ৩ মাস পরেও হাম নিয়ন্ত্রণের ব্যবস্থাপনায় ঘাটতি রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের ক্ষেত্রে কোনো অনুপরিকল্পনা না করেই গণহারে টিকা দেওয়া হয়েছে, যার ফলে শিশুদের একটি বড় অংশই টিকাদানের বাইরে রয়ে গেছে। মিরপুর থেকে হামে আক্রান্ত 7 মাসের আয়াত ভর্তি রাজধানীর শিশু হাসপাতালে। লালবাগের 8 মাসের আদিবাও হামে আক্রান্ত। ওই যে গায়ে লাল ওগুলা হচ্ছে, ওগুলাতে আমরা বুঝতে পারলাম যে এগুলাতে নাকি হামের কন্ডিশন। তারপরে আমরা ওখানে এক শিশু ডাক্তার দেখালাম, উনি বললো যে তাহলে আপনারা দ্রুত শিশুতে নিয়ে যান চলে। পরে আমরা এখানে নিয়ে আসলাম। ডাক্তারের কাছে গেলাম, 2 দিন পরে দেখি আর কি ওর শরীরে ঘামাচির মতো আর কি। তারপরে আবার ডাক্তারের কাছে নিয়ে আসলাম, তখন ডাক্তার বলল যে হাম হয়েছে।
ছোট্ট শিশুদের যন্ত্রণা আর কান্নার শব্দে ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। মার্চ থেকে হাম মহামারীর মতো ছড়াতে থাকলেও গত 3 মাসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। এরই মধ্যে প্রাণ গেছে 600-র বেশি শিশুর। জনস্বাস্থ্যবিদরা মনে করেন যথাযথ পরিকল্পনার অভাবে এখনো বহু শিশুই টিকাদানের আওতায় আসেনি। 2021-এ যে আমাদের আদমশুমারি হয়েছিল ওই সময় বাচ্চার সংখ্যাটা ঠিক মতে নিরূপণ হয় নাই। এখন 1,82,00,000 না 83 লক্ষ বাচ্চাদেরকে টিকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার বিশ্বাস যে আরো বহু বাচ্চা রয়ে গেছে। টিকা দানের আগে সাধারণত 3 মাস সময় নিয়ে মাইক্রো প্ল্যানিং করা হয়, অনুপরিকল্পনা, অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হিসাব করেন কতগুলো বাচ্চা আছে। গত বছরের যে মাইক্রো প্ল্যানিং ছিল তার সাথে কিছু যোগ বিয়োগ করে এবারে টিকায় নেমে যাওয়া হয়েছে। ফলে শহরাঞ্চলে প্রায় শতকরা 30% বাচ্চা টিকা পায়নি, গ্রামাঞ্চলে শতকরা 20-এরও বেশি টিকা পায়নি। তবে এখনো অনুপরিকল্পনার মাধ্যমে হাম পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার সুযোগ রয়েছে বলে জানান তারা। আমরা যেভাবে তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের দিল্লিতে ইমিগ্রেশন কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে দেশটিতে প্রবেশ না করেই ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। মধ্যরাতে শ্রীলঙ্কা হয়ে সকালের একটি ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফেরেন তিনি। জানা গেছে, দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রবেশে বাধা দেওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। সেখানে গতরাতে ঠিক কী ঘটেছিল তা জানার পর করণীয় ঠিক করা হবে। কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও রবিবার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন। আজ থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশনের 2 দিনের বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল ডক্টর জাহেদের। 2 বছর পর থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব ব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, কৃষকের সুবিধার্থে 2 বছরের মধ্যে সারা দেশে 2000 মিনি কোল্ড স্টোরেজ করবে সরকার। প্রতিটি কোল্ড স্টোরেজে 15 থেকে 20 জন কৃষক ফসল সংরক্ষণ করতে পারবেন। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি খাদ্য ব্যবস্থায় গুণগত প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য সরকারি ব্যয়ের পুনর্বিন্যাস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ব্যাংক। এতে বলা হয়, কৃষি খাতকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ। সরকারি ব্যয়ের 10% এই খাতে ব্যয় করলেও আশানুরূপ প্রবৃদ্ধি নেই। কৃষি খাতের ভর্তুকির বড় অংশই যাচ্ছে সারে। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দের 80% সারের ভর্তুকিতে খরচ হয় বলে প্রতিবেদনে উঠে এসেছে। প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়। আমরা এই সরকার দেখেছে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন নেই। আশা করি ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। সাংবাদিককে থানায় আটকে রেখে মারধর ও নারী শিক্ষার্থীর গায়ে হাত দিয়ে হয়েছিলেন বিতর্কিত। ক্ষমতার দাপটে মেজাজ হারিয়ে বিভিন্ন স্থানে করেন অসংযত আচরণ। একের পর এক অপেশাদার আচরণের পরও বহাল তবিয়তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা আমিরুল ইসলাম। সম্প্রতি ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে খুলশী থানার ওসি সহ 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলেও বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। গেল বছরের 12 অক্টোবর খুলশী থানায় সংবাদ সংগ্রহ করতে যান বেসরকারি টেলিভিশনের প্রতিবেদক ও চিত্রগ্রাহক। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে থানায় আটকে রেখে ওই সাংবাদিককে বেধড়ক পেটান সিএমপির উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। চড়াও হয় আমার উপর এবং এরপরে ধাক্কা দিয়ে আমার ক্যামেরাটা সে বন্ধ করে দেয়। আমাকে ধাক্কা দিয়ে পাশে লবিতে একটা রুম থাকে, সেই রুমে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় আমিরুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে নানা কর্মসূচি করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, তবে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বিতর্কের রেশ না কাটতেই চলতি বছরের 19 মে নগরীর টাইগার পাস এলাকায় গ্রাফিতি করতে আসা নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সবশেষ গেল শুক্রবার রাতে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে খুলশী থানা পুলিশ ও তাদের সোর্সদের অপহরণ চেষ্টা ও নির্যাতনের পর আবারও আলোচনায় আমিরুল।
উনি এসে ওর থেকে জিজ্ঞেস করতেছে আবার কি হয়েছে না হয়েছে। এখন ও বলতেছে ভাই আমি এক কথা আপনাকে বারবার কেমনে বলবো, এই জিনিসটা রিপিট করা মানে তো ওকে মনে করাই দেওয়া জিনিসটা। ও চাচ্ছে এটা থেকে বাইরে থাকতে। দায়িত্বে থাকা অবস্থায় অপেশাদারিত্ব ও অন্যায় আচরণ করলেও সিএমপি কমিশনার বলছেন কোনো কর্মকর্তার ব্যক্তিগত দায় নেবে না বাহিনী। কোনো পুলিশ সদস্য যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়ে তাহলে সেটা তার ব্যক্তিগত দায়, এটা কোনোভাবেই বাংলাদেশ পুলিশের দায় নয়। বাংলাদেশ পুলিশ সেই পুলিশ সদস্যকে অন করবে না। শৃঙ্খলার স্বার্থে পুলিশ ডিপার্টমেন্টের স্বার্থে যারা অপরাধের সাথে জড়িয়ে পড়বে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। 2006 সালে চট্টগ্রামে টেস্ট ম্যাচ চলাকালে সিএমপির তৎকালীন ডিসি আলী আকবর খানের নেতৃত্বে প্রবীণ সাংবাদিক জহিরুল হককে প্রকাশ্যে ঘুষি মারার ছবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যন্ত প্রচারিত হয়েছিল। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ফরিদপুরের ভাঙায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন ও মাদারীপুরের ট্রাক এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন 4 জন। সকালে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের হাসামদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরের ভাঙা বাস স্ট্যান্ড থেকে তোরাব মোল্লা অটো ভ্যানে মালিগ্রাম যাওয়ার পথে হাসামদিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত হন অটো ভ্যান চালক। কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। এদিকে মাদারীপুরের ডাসারে ঢাকা বরিশাল মহাসড়কে ট্রাক ও সংবাদপত্রে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক নিহত হন। আহত হয়েছেন 4 জন। এছাড়া গাইবান্ধার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।